প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে স্কুল নম্বর 4-এ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নম্বর 280, সেখানে গ্রুপ সি এবং ডিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে 4 নম্বর স্কুলের। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি, সেই স্কুলগুলোর প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। গ্রুপ এ বি একটা ভিডিওর মাধ্যমে, গ্রুপ সিডি আর একটা ভিডিওর মাধ্যমে 1 থেকে 3 অবধি সমস্ত স্কুলের আমরা প্রশ্ন আলোচনা করে দিয়েছি। এবং 4 নম্বর যে স্কুল আছে তার যে গ্রুপ এ এবং বি ছিল সেটাও আমরা আপলোড করে দিয়েছি প্লে লিস্ট থেকে, তোমরা দেখে নিও। আর আজকে আমরা গ্রুপ 4 নম্বর স্কুলের গ্রুপ সি এবং ডি আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের গ্রুপ সিতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করব। প্রথম দেখো 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও যে প্রশ্নগুলো আছে। তো এখান থেকে দেখো আমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে। 10 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে। তো 5 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে, 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলা আছে 22 গ্রাম CO2 থেকে 10⁻20 সংখ্যক অণু অপসারণ করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে? কতগুলি CO2 অণু পড়ে থাকবে? তো দেখো এখানে কি করতে হবে অঙ্কটা। তো প্রথম অঙ্কটা কি করব, দেখো এটা লিখতে হবে এভাবে যে CO2 অণুর আণবিক ভর। তো আমাদের প্রথমে CO2 অণুর আণবিক ভর বার করতে হবে। তো CO2 অণুর আণবিক ভর, এটা আমরা কালিটা চেঞ্জ করি। CO2 অণুর আণবিক ভর সেটা আমরা লিখতে পারি কত, কার্বনের 12, কার্বন একটা আছে ইন্টু 1, তাহলে 12ই থাকবে, এবং অক্সিজেন 16 ইন্টু 2, দুটো অক্সিজেন অণু আছে সেজন্য হয়েছে। এবং তাহলে টোটাল হবে কত, 44, 12 প্লাস 32, 44। তাহলে অর্থাৎ 44 গ্রাম CO2 অণু, CO2-তে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত? 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা হবে, দেখো অণুর সংখ্যা হবে কত, 6.022 ইন্টু 10⁻23। এটা আমরা জানি। সেখান থেকে আমরা বার করবো 22 গ্রাম CO2-তে কত আছে। তাহলে সহজ হয়ে গেল। 22 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23। তারপর নিচে চলে আসবে কত, 44, এবং উপরে গুণ হবে কত, 22 দিয়ে, যেভাবে ঐকিক নিয়ম করা হয়। তো সেখান থেকে আমরা কাটাকুটি যদি করি 2 আসবে, 2 দিয়ে এটা কাটতে হবে। তো কাটলে আমাদের শেষে উত্তর আসবে কত, 3 অর্ধেক হয়ে যাবে, 3.011 ইন্টু 10⁻23। এতটি অণু আছে। তাহলে অতএব কী হবে, 22 গ্রাম CO2 থেকে 10⁻20 সংখ্যক 10⁻20 সংখ্যক অণু অপসারণ করলে অপসারণ করলে CO2 অণু কতটা পড়ে থাকবে? CO2 অণু পড়ে থাকবে কতটা? সেটা হবে সমান সমান দিয়ে লিখি। পড়ে থাকবে 3.011 ইন্টু 10⁻23। এতটা তো আছে আমাদের এই যে 22 গ্রামের মধ্যে, এতটা আছে। এবং তাহলে এর থেকে পড়ে থাকবে কত, 10⁻20টা বিয়োগ করতে হবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা আমাদের উত্তর হবে। তাহলে এখান থেকে আমরা 10⁻20টা আমরা কমন নিতে পারি। তাহলে কী পড়ে থাকবে, 3.011 ইন্টু 10⁻, কত কমন পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, মাইনাস এটা পুরো চলে যাবে, তাহলে 1 থাকবে। পরের লাইন লিখতে পারি 10⁻20, এটার সাথে এটা যদি গুণ করা হয় 3.011-এর সাথে 10⁻³ গুণ করলে এই পয়েন্টটা চলে যাবে আমাদের, এটাই পড়ে থাকবে, -1 করে দিলাম। পরের লাইন আবার লিখতে পারি 10⁻20, এবং সেখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, 3010, এটা পড়ে থাকবে। তাহলে এটা আমরা গুণ করে দেবো পরের লাইন এখানে করছি। আচ্ছা, পরের লাইন আমরা এখানে করে নিই। তাহলে 10⁻20 ইন্টু 3010 গুণ হবে। তাহলে গুণ করলে শেষে কত আসবে। আবার যদি আমরা এই যে এখানে 3টে আমরা যদি পয়েন্ট আগিয়ে দিই সেমভাবে, দেখো এইভাবে উত্তর রাখলেও তোমাদের হবে, এভাবে তোমরা রেখে দিতে পারো,
অথবা তোমরা যদি আবার এইখানে পয়েন্ট দিয়ে দাও, 3টে ঘরের আগে পয়েন্ট যদি আমরা বসিয়ে দিই, 10⁻20 ইন্টু আমরা যদি এখানে এটা এইভাবে লিখি 3.010, এটাকে আমরা লিখলে, এটাকে আমরা পয়েন্ট আগে দিলাম, তাহলে আমরা এখানে কী করলাম 10⁻3 দিয়ে গুণ করলাম। পয়েন্ট লাইন আমরা এভাবে লিখতে পারি 3.010 ইন্টু 10⁻23t, এটাও লিখতে পারি, বা আগের লাইন এটাও রেখে দিতে পারি, এটাও রেখে দিতে পারি, যে কোনো একটা রাখলেই হবে। তাহলে এত সংখ্যা কোনো আমাদের পড়ে থাকবে। তাহলে অঙ্কটা এভাবে আমাদের করতে হবে। এটা ভালো দেখানোর জন্য এদিকে আমরা এরকমভাবে লিখলাম, নাহলে তোমরা এই অবধি উত্তর রেখে দিতে পারবে, এই লাইন অবধি, এই লাইন অবধি উত্তর তোমরা রেখে দিতে পারবে। তো এটা অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্ক কী আছে দেখো। এর পরের যে অঙ্কটা ছিল 2 দাগের অঙ্ক, কী বলেছে, জলে সম্পূর্ণ ডোবানো অবস্থায় একটি বস্তুর ওজন 50 গ্রাম WT, বস্তুটির আয়তন 15 cc হলে বস্তুটির প্রকৃত ওজন কত? তো অঙ্কটা এইভাবে হবে, করতে হবে যে বস্তুটির আয়তন 15 cc হলে, 15 cc হলে বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন হবে, জলের আয়তন হবে কত? সেম হবে। তাহলে কী হবে, অপসারিত জলের ওজন হবে, তাহলে অপসারিত জলের ওজন সমান কত হবে, 15 ইন্টু 1 গ্রাম ইন্টু WT। তো যেখানে দেখো আমাদের যেহেতু জলের ঘনত্ব কত, যেহেতু জলের ঘনত্ব আমরা জানি কত, 1 গ্রাম পার সিসি। অতএব বস্তুটির প্রকৃত ওজন বস্তুটির প্রকৃত ওজন 50 প্লাস 15। বস্তুটির ওজন 50 তো দেওয়াই ছিল আগে, সেটা সমান কত হবে, 65। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 65 প্রকৃত ওজন। এভাবে তোমাদের এই অঙ্কটা করে নিতে হবে, দ্বিতীয় অঙ্কটা। তারপরের যে অঙ্কটা ছিল দেখো, যে প্রশ্নটা ছিল পরের প্রশ্নটা, সেখানে বলা আছে 3 দাগের 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে KNO3 এর দ্রাব্যতা 65। এর অর্থ কী? এর অর্থ হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65। এর অর্থ 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। এটাই হলো এর অর্থ। 4 দাগের প্রশ্ন কী বলা ছিল, উত্তপ্ত ঘন H2SO4 এর সঙ্গে তামার শিলার বিক্রিয়া ঘটালে কি ঘটে সমীকরণ সহ লেখো। দেখো এখানে 4 দাগে তোমরা লিখবে কি, কপারের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে ফোটালে নীল রঙের কিউপ্রিক সালফেট দ্রবণ, পোড়া সালফারে গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড কপারকে কিউপ্রিক সালফেটে জারিত করে এবং নিজে সালফার ডাইঅক্সাইডে বিজারিত হয়। তো এর যে তোমাদের এটা হচ্ছে এটা এর বিক্রিয়া। তো এর সমীকরণটা কী হবে, সমীকরণটা হবে কপার প্লাস 2 অণু H2SO4, সেখান থেকে ভেঙে কি হবে CuSO4 প্লাস SO2 প্লাস কী হবে 2H2O।
তাহলে এভাবে তোমাদের সমীকরণ লিখতে হবে। নেক্সট যে প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে কার্যহীন বল বলতে কী বোঝায়, উদাহরণ দাও। কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না এবং ওই বলটি কার্যহীন বল বলে। উদাহরণ কী হবে, একটি বস্তুকে অনুভূমিক তলে টেনে নিয়ে গেলে বস্তুটির ভরকেন্দ্রের সরণ ওজন বলের লম্ব দিকে হয়, ফলে ওজন বলটি কার্যহীন বলরূপে ক্রিয়া করে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে গেল। নেক্সট দেখো যে প্রশ্ন ছিল গ্রুপ ডি। গ্রুপ ডিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পারমাণবিক ভর একক কী? দেখবে 12C আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বলা হয়। পরের যে প্রশ্ন ছিল বি, এসটিপিতে 10 গ্রাম NH3 গ্যাসের আয়তন নির্ণয় করো। 1 দাগের। তো কী হবে, তোমরা লিখবে NH3 এর আণবিক ভর কত, প্রথমে বার করবে। এর আণবিক ভর কত, 14, NH3 14, NH 14 এবং এই এইচের কত 1, তো 3টে এইচ আছে হাইড্রোজেন, তো সেহেতু 3, সেখানে আমাদের আসবে কত 17। তারপর কি দেখো, এসটিপিতে 17 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত, সেটা 22.4 লিটার, এটা আমরা জানি 22.4 লিটার। অতএব এসটিপিতে 10 গ্রাম আমাদের বার করতে বলা আছে, 10 গ্রামের জন্য 10 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত হবে, 22.4 × 10/17 লিটার। সেটা কাটাকুটি করলে আমাদের আসে 13.17 লিটার। তো তোমরা কাটাকুটিটা করে নিও, তো এটা হবে উত্তর। পরের যে প্রশ্ন ছিল 2 দাগের প্রশ্ন, কী বলা আছে, বার্নৌলির উপপাদ্যটি লেখো এবং গাণিতিক রূপটি উল্লেখ করো। তো উপপাদ্য তোমরা লিখবে, কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপ শক্তি, স্থির শক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক। এবং এর যে গাণিতিক রূপ সেটা হলো এখানে দেওয়া আছে, এটা গাণিতিক রূপটা এটি হলো বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ, এটা তোমরা লিখে দেবে। তারপরের যে প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, টিন্ডাল এফেক্ট কী? 3 দাগের প্রশ্ন 1, 2, 3। 3 দাগের প্রশ্ন, কোলয়েড মিশ্রণের মধ্যে দৃশ্যমান আলো প্রবেশ করলে দেখা যায় কোলয়েড কণার দ্বারা আলো বিচ্ছুরিত হয়। এর ফলে কোলয়েড মিশ্রণের মধ্যে আলোর গতিপথ স্পষ্ট দেখা যায়। কোলয়েড কণার দ্বারা দৃশ্য আলোর বিচ্ছুরণকে টিন্ডাল এফেক্ট বলা, টিন্ডাল প্রভাব বলে। পরের পাঠ ছিল কি, দ্রবণের গাঢ়ত্ব বা শক্তিমাত্রা উল্লেখ করার সময় উষ্ণতা উল্লেখ করা গুরুত্বপূর্ণ কেন? তো তোমরা উত্তরটা এভাবে লিখবে যে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করার সময় উষ্ণতা যে উল্লেখ করা গুরুত্বপূর্ণ, কারণ কোনো দ্রবণের গাঢ়ত্ব একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট থাকে। উষ্ণতা বাড়ালে সেই গাঢ়ত্ব পরিবর্তন হয় বা উষ্ণতা কমালেও সেই গাঢ়ত্ব পরিবর্তন হয়। তো সেই জন্য কোনো দ্রবণের গাঢ়ত্বকে লেখার সময় অবশ্যই আমাদের উষ্ণতাটা বারবার উল্লেখ করতে হবে, কারণ সেই উষ্ণতায় দ্রবণের গাঢ়ত্ব কত ছিল। বাড়ালে উষ্ণতা বেড়ে গেলে গাঢ়ত্ব চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে আমাদের উষ্ণতা লেখা দরকার। উষ্ণতা গুরুত্বপূর্ণ, যে দ্রবণের গাঢ়ত্ব লেখার সময় উষ্ণতা উল্লেখ করা গুরুত্বপূর্ণ, সেই কারণেই। পরের যে পাঠ ছিল দেখো 3 দাগের বি, সেই প্রশ্ন উত্তর আমরা করব। দেখো 3 দাগের বিতে কী বলা ছিল প্রশ্নটা, সেখানে বলা ছিল 250 ml জলে 20 গ্রাম NaOH দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির মোলারিটি কত? তো আমাদের মোলারিটি বার করতে হবে, মোলারিটি কত। তো এটা আমরা 3 দাগের বি পরের পেজে আমরা আলোচনা করছি। 3 দাগের বি দেখো, এটা ছিল NaOH আর ছিল NaOH 20 গ্রাম 250 ml। হ্যাঁ, আমরা প্রথমে NaOH-এর যে আণবিক ভর সেটা বার করে নেব। NaOH-এর আণবিক ভর সেটা কত, সোডিয়াম 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, সেখান থেকে আমাদের টোটাল হবে 40। তাহলে অর্থাৎ 40 গ্রাম NaOH অণু
সমান সমান কত 1 মোল। তো তোমাদের মোলের ধারণা ক্লিয়ার করতে হবে আগে। 20 গ্রাম NaOH অণু সমান সমান কত 1 × 20/40। এভাবে যেভাবে তোমাদের এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, সেখান থেকে কাটাকুটি করলে আমাদের 0.5 মোল হবে। দেখো 0 0 কেটে গেলে 2/4, 1 অর্ধেক হবে, এত মোল। এখন এটা লিখতে হবে যে এখন আমাদের কত মোলের জন্য বার করতে বলা আছে 250 ml। এখন 250 ml জলে 0.5 মোল NaOH অণু দ্রবীভূত আছে। 1000 মোল জলে কতটা থাকবে দ্রবীভূত 0.5 × 1000, নিচে চলে আসবে 250। এত সমান সমান আমাদের কাটাকুটি করলে কত আসবে 0 0 কাটবো, 25কে 4 দিয়ে কাটবো, 4 5 20, তাহলে 2 মোল অণু দ্রবীভূত আছে। অতএব দ্রবণটির মোলালিটি দুই মোল পার লিটার। তো এইভাবে আমাদের অঙ্কটা করে নিতে হবে। নেক্সট প্রশ্ন যেটা ছিল সেটা বলা ছিল কি 4 দাগের প্রশ্ন, এ কারো কস্টিক সোডার সঙ্গে Al চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। তাহলে এখানে 4 দাগের এর পার্টের উত্তর হচ্ছে এটা। অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এর সমীকরণটা কী হবে? সমীকরণ দেখো, অ্যালুমিনিয়াম 2 অণু অ্যালুমিনিয়াম, তার সাথে যোগ হবে কি 2 অণু NaOH আর 2 অণু জল। সেখান থেকে কি উৎপন্ন হবে 2NaAlO2 ওর একসাথে প্লাস 3H2। এটা হলো সমীকরণ। নেক্সট 4 দাগের বি এর প্রশ্ন ছিল দাঁতের ক্ষয়ে পিএইচ এর গুরুত্ব লেখো। 4 বি সেখানে লিখবে দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব। এই পয়েন্ট করবে তোমরা, লিখবে তারপরে দাঁতের উপর যে সাদা বর্ণের এনামেল এর শক্ত আস্তরণ থাকে তা আসলে জলে অদ্রাব্য হাইড্রক্সি অ্যাপেটাইট এর সংকেত। এটা মুখের মধ্যকার পিএইচ 5.5 থেকে কমে গেলে এনামেল দ্রবীভূত হতে শুরু করে, অর্থাৎ এর ক্ষয় হয়। খাওয়ার পর আমাদের মুখে দাঁত ও মাড়ির সংযোগস্থলে সুগার জাতীয় খাবার থাকলে মুখের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া এই খাদ্যের বিয়োজন ঘটিয়ে অ্যাসিড উৎপন্ন করে। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড অন্যতম। এর ফলে মুখের মধ্যেকার পিএইচ 5.5 থেকে কমে যায় এবং এনামেল ক্ষয় পেতে থাকে। তো এটা তোমরা লিখবে, এর উত্তর হয়ে যাবে। পরের যে প্রশ্ন ছিল দেখো, সেটা ছিল 5 দাগের প্রশ্নে বলা আছে একটি মোটর প্রতি মিনিটে 2500 কেজি জল 10 মিটার উপরে তোলে। মোটরটির ক্ষমতা কত? এবং পরের যে প্রশ্ন ছিল সেটা কি বলা আছে, অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্রটা লেখো। তো আমাদের যে অঙ্কটা করতে হবে 5 দাগের এর অঙ্ক। দেখো এখানে কি প্রশ্নতে দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো। প্রদত্ত M = 2500 কেজি, H দেওয়া আছে 10 মিটার ওপরে তোলে 10 মিটার, এবং W আমাদের দেওয়া নেই, P আমাদের দেওয়া নেই, G তো আমরা জানি সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, এবং T কত 1 মিনিট = 60 সেকেন্ড। তো এটা আমাদের দেওয়া আছে।
এবং কি করতে বলা হয়েছে অঙ্কটা, মোটরটি দ্বারা কৃতকার্য বার করবো আমরা প্রথমে, মোটরটির ক্ষমতা পরে বার করতে হয়। মোটরটির দ্বারা কৃতকার্য সেটা কত, ডব্লু সমান সমান mgh, এটা সূত্র তোমাদের জানতে হবে, না হলে অঙ্ক করতে পারবে না। এম এর মান কত 2500 ইন্টু জি এর মান 9.8 ইন্টু 10 জুল, সেটা আমাদের গুণ করতে হবে। তো এটা আমরা এই অবধি রেখে দেবো, থাক, পরে কাটাকুটি কাজে লাগবে। এবং তাহলে মোটরটির ক্ষমতা আমরা বার করব। মোটরটির ক্ষমতা পি সমান সমান ডব্লু বাই টি, ক্ষমতা পি সমান সমান ডব্লু বাই টি, এটা আমাদের জানতে হবে সূত্রটাও। ডব্লু বাই টি, সেখান থেকে আমাদের ডব্লুর ভ্যালুটা এটা যদি আমরা করে নিতাম গুণ, সে তো হতো, না করলেও থাকবে, পরে কাটাকুটি করে নেব। 9.8 ইন্টু 10, তার নিচে কত হবে 60 ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট। এভাবে আমরা কাটাকুটি করব। তো এটা কাটাকুটি করতে হবে, 6 দিয়ে কাটতে হবে। তো কাটাকুটি করলে শেষে আমাদের উত্তর আসবে 4.083.33 ওয়াট। সেটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করব, কিলোওয়াটে। আচ্ছা, এটা আমাদের ভুল হয়েছে, 4083.33 ওয়াট, সেটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করলে 3 ঘরে এগিয়ে আসবে এত কিলোওয়াট, বা এখানেও তোমার উত্তর রেখে দিতে পারো। তাহলে মোটরটির ক্ষমতা কত, মোটরটির ক্ষমতা হলো এত। তাহলে অঙ্কটা হয়ে গেল। নেক্সট যে প্রশ্ন ছিল কি, বি, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্রটি লেখো। সেটা হবে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি, সেটা স্থির শক্তি প্লাস গতিশক্তি সর্বদা ধ্রুবক, এটাই হলো নিত্যতা সূত্র। তাহলে আমাদের 4 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল গ্রুপ সি এবং ডি এর মধ্যে, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।